আদি, আমি তোমাকে নীলার কথাটা বলতাম, কিন্তু আমি জানতাম যে ঘটনাগুলো ঘটেছে সেটা তখন ঘটতো। সেই ভয়ে আমি তোমাকে আমার অ্যাফেয়ারের ব্যাপারে বলিনি। ভালো কথা। কিন্তু তোমার সব কেলেঙ্কারির ছবি নিলয় আমার ফোনে এমএমএস করেছিল। আদি, এগুলো বিয়ের আগের ছিল, আর নিলয় এই কাজটাই করবে, তাই আমি নিলয়ের সাথে এটা মীমাংসা করতে যাচ্ছিলাম। আমি এটা বিশ্বাস করি না। আর লয়ার সাহেবের সাথে কথা হয়ে গেছে, আর মাত্র কয়েকটা মাস আমরা স্বামী স্ত্রী থাকবো, তারপর দুজন দুদিকে। আদি, তুমি এটা করো না। তুমি আমার দিকে তাকাও আদি। নীলা আমার পা জড়িয়ে কাঁদছে। নীলাকে চর মারার সামর্থ্য আমার নেই। না হয় সব রাগ ঘৃণা নীলার ওপর আমি ঝেড়ে নিতাম। আমি নীলাকে পা থেকে ছাড়িয়ে উঠে চলে যাচ্ছিলাম। আদি, তুমি অন্তত পক্ষে তোমার বাবুটার কথা একবার ভাবো। আমি ওর কথাটা শুনে থমকে দাঁড়ালাম, কিন্তু পরে আবার হাঁটতে শুরু করলাম। এটা তো আমার না, নিলয়ের বাচ্চা। চলে এলাম, বাসায় এসেছি। আমাকে দেখে আব্বু আম্মু যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। আসলে আমি চাকরি সূত্রে আব্বু আম্মুর থেকে আলাদা বাসায় থাকি। অফিসটা আমাদেরই। আগে আব্বু চালাতো, এখন অফিসের সব দায়ভার আমার উপরেই ছেড়ে দিয়েছে। কিরে, তুই একা? বৌমা কোথায়? নিশ্চুপ আমি। কিরে, কথা বলছিস না কেন? তারপর আব্বু আর আম্মুকে সব ঘটনা খুলে বললাম। তোর কোথাও ভুল হচ্ছে। নীলামা এমন করতে পারে না। ও তোকে ওর নিজের থেকেও ভালোবাসে। আব্বু, তাহলে এটা কেন করলো আব্বু? আমি ধুকরে কেঁদে উঠলাম। আম্মু আমাকে বুকে জড়িয়ে নিল। কাঁদিস না আব্বু, আর যাই করবি ভেবে চিন্তে করিস। হ্যাঁ, এটা কিন্তু তোর পুরো লাইফের কথা। যা করবি ভেবেই করবি। আমাকে আর কিছু না বলে আব্বু আম্মু তাদের আদর আপ্যায়ন শুরু করলো। রুমের বারান্দার দোলনাতে বসে আছি। মোবাইলে রিং বেজে উঠলো। অপরিচিত নাম্বার। দুইবারের বার রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আদি ভাইয়া? জি, কে বলছেন? আমি নীলার বান্ধবী। শুনলাম আপনার আর নীলার মাঝে সমস্যা চলছে। ঠিকই শুনেছেন। এখন আমার ভালো লাগছে না, পরে কল করুন। কিন্তু ভাইয়া, ব্যাপারটা ডিভোর্স পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক হয়নি। নীলা এমন মেয়ে না। আপনার কোথাও ভুল হচ্ছে। মানছি আগে ওর রিলেশন ছিল নিলয়ের সাথে, কিন্তু ওগুলো তো আগের ব্যাপার। আপনাকে ওকালতি করতে কে বলেছে? ভাইয়া, আমি সঠিক কথাগুলোই বলছি। তাহলে আমার চোখে দেখা আর ছবিগুলো মিথ্যা? সেটা তো জানি না, কিন্তু কোনো কিন্তু না। আপনি ফোন রাখুন, ব্যাস। ফোন কেটে দিলাম। উনি আবার সতীর ওকালতি করতে এসেছেন। ইডিয়েট। ডিভোর্সের দিনগুলো এগিয়ে আসছে। আর কয়েক সপ্তাহ পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু যেটা করছি সেটা কি ঠিক করছি? নীলাকে ছাড়া কি আমি থাকতে পারবো? আর আমার বাচ্চা, আমার বাবু, ওকে কি দেখতে পারবো না? খুব কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে। আম্মু মাঝে মাঝে বলে যে, চেহারা রেখে অবস্থা করেছিস, মুখে এত দাড়ি কেন? আমার তখন কি বা বলার থাকে। আম্মুর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেই। নীলা অবশ্য ডিভোর্স আটকানোর প্রচন্ড চেষ্টা করছে। মাঝে মাঝে পার্কে পেয়ে যায়, তো কথা বলার জন্য এগিয়ে আসলে আমি চলে যাই। কি দরকার ছলনাময়ীর সাথে মায়া খেলাটা খেলার? নীলাদের বাসা বেশি দূরে না, আমাদের বাসা থেকে 20-25 মিনিটের রাস্তা। এতদিনে হয়তো নীলার পেটে ওর সন্তানটা অনেক বড় হয়ে গেছে। পেটটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। বাবুটা বড় হচ্ছে তো তাই। বাবুটা নীলার পেটে কি লাথি মারে? ছেলে না মেয়ে হবে? আরে আমি এসব ভাবছি কেন? বাবুটা তো আমার না, ওটা নিলয় আর নীলার। নীলার সাথে দেখা হয়ে যাওয়ার ভয়ে বাসা থেকে বের হই না। বেশ কয়েকদিন আগে নীলা বাসায় এসেছিল, কিন্তু আমি ওর সাথে দেখা করিনি। বলেছিলাম এরকম কলঙ্কিনীর মুখ আমি দেখতে চাই না। খুব কষ্টের সাথেই কথাটা বলেছিলাম। বলার সময় গলা ধরে যাচ্ছিল। পুরনো সিম ভেঙে ফেলেছি, নতুন সিম মোবাইলে চালু করেছি। রুমের বারান্দায় দাঁড়িয়েছিলাম। আম্মু কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। আদি, এভাবে আর কত? কি? তুই তো নিজেকে শেষ করে দিচ্ছিস। কেন এরকম করছিস? হয়তো আমার ভাগ্যে এটাই ছিল। আম্মু চোখের জল মুছে চলে গেল। মোবাইলে আলো জ্বলছে। হাতে নিলাম। আননোন নাম্বার থেকে কল এসেছে। রেখে দিলাম। কল রিসিভ করার মুড নেই এখন। রাতের আকাশে চাঁদ আর তারা গুনছি আমি। আবারও ভাইব্রেট করতে লাগলো ফোনটা। রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো শব্দ আসলো না। কথা বলছেন না কেন? কি বলবো? কিছু বলতে গেলেই তো ফোন কেটে দিবে। খুব ইচ্ছে হচ্ছিল তোমার কণ্ঠস্বরটা শোনার। নীলার কণ্ঠ শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম। খুব রাগ হলো আমার। নীলার উপর আমার মনে প্রচন্ড রাগ আর অভিমান জমা হয়ে আছে। কেমন আছো? যেমনটা রেখেছো। কি এমন ক্ষতি করেছিলাম তোমার, এরকম একটা শাস্তি দিলে? তুমি তোমার জেদটাকে এখনো ধরে রেখেছো? একটুও বোঝার চেষ্টা করছো না আমাকে? তোমাকে বোঝার মতো মানুষ তোমার কাছেই আছে। তুমি শুধরাবে না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কাল একবার, শুধু একটা বার দেখা করতে পারবে? আমার কাছে অতটা সময় নেই।
বেশি না, মাত্র 10 থেকে 15 মিনিট হলেই চলবে। দেখা যাবে। থ্যাঙ্কস। সকাল 10টার দিকে পারলে আসলে একটা কল করো। গুড নাইট। গুড নাইট। কল কেটে দিলাম অনিচ্ছা সত্ত্বেও। মুখে হাসি ফুটে উঠল, জানি না কেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। চোখটা বারবার পাশের দিকে যাচ্ছে, মনে হচ্ছে নীলা পাশেই শুয়ে আছে। কেন জানি না, নীলার কথা শুধু ভাবতেই ভালো লাগে, কিন্তু নীলাকে দেখলে আমার প্রচন্ড ঘৃণা হয়। আর ওর কথা শুনলেও এমনটাই হয়। রাগে যেন আমার চোখ মুখ জ্বলে ওঠে। কখন ঘুমিয়ে পড়লাম মনেই নেই। সকালে ঘুম ভাঙলো। নীলার সাথে দেখা করব না ভেবে রেডি হয়ে নিলাম। খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। অফিসে এখন আর যাই না, আব্বু অফিসের দিকটা সামলে নিয়েছে। বাসার গাড়িটা নিয়ে পার্কে পৌঁছালাম। নীলা সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। আমার আশা দেখে নীলা এক দৃষ্টিতে তাকিয়েছিল। নীলার পেটটাতে বাবুর চিহ্ন স্পষ্ট, তবে নীলার চোখের নিচে কালি পড়ে আছে। আসলে তাহলে ভেবেছি আসবে না। হুম। খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, ভাবতেই পারিনি এমনটা করবে। তোমার জেদ আর অ্যাটিটিউডের কাছে হেরে গেলাম। নীলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এমনি এমনি তো জেদ ধরেনি, খুব খারাপ একটা কাজ করেছো তুমি। জানি, কিন্তু সেটা বিয়ের আগে করেছিলাম। আর তুমি যে ছবিগুলো দেখেছিলে, সেগুলো ওই দিন তোলা হয়েছিল, যেদিন আমি নিলয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম এর একটা বিহিত করতে। হ্যাঁ, ওই দিন তো তুমি গিয়েছিলে আর ওইসব ফষ্টি নষ্টি করেছিলে। নিলয় বদমাইশি করে জোর করে আমাকে জড়িয়ে ধরে আর সেটার ফটো তুলে, আর ও আমার ঠোঁটে চুমু খেয়েছিল। ওকে আমি চড়ও মেরেছিলাম। তোমার কথাটা যে সঠিক তার কোনো প্রমাণ আছে? এনি প্রুফ? না, সেটা তোমার বিশ্বাসের উপর নির্ভর করছে। তোমার কথাটা তো বাসরাতেও বিশ্বাস করেছিলাম, তাই না? সেটা সমস্যা না, সমস্যাটা বিয়ের পরের ব্যাপারটা। আচমকা নীলা আমার হাত দিয়ে তার পেটে রাখলো। হাত দিয়ে দেখো, এটা তোমারই সন্তান, আর কারো না। দেখো, বাবু তোমাকে আব্বু আব্বু ডাকছে। না, এটা আমার সন্তান না। বিশ্বাস করো, এটা তোমারই অস্তিত্ব, তোমার ভ্রূণটাই ওর সৃষ্টি, আর কারো না। বিশ্বাস করো। নীলা কেঁদে উঠলো। টাইম আপ বলে ঝটকা মেরে নীলার পেট থেকে ওর হাতের শিকড়বন্দি থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে পার্কের গেটের দিকে পা বাড়ালাম। নীলা চিৎকার করে বলল, আদি, তুমি আমাকে বিশ্বাস করো, আমার এভাবে একা করে যেও না। চোখ মুছতে মুছতে চলে এলাম। ছলনাময়ী ছলনায় আমি আর মেতে উঠছি না। বাসায় চলে এলাম। ডিভোর্সের দিন দেখতে দেখতে চলে এসেছে সেই দিন। আমার হাতে চলে এসেছে একটা পেপার। আমাকে আর নীলাকে আলাদা করতে চলে এসেছে এক পিসাস পেপার। ডিভোর্স লেটারটা এই মুহূর্তে আমার হাতেই রয়েছে। হাত কাঁপছে। তাহলে সত্যিই কি শেষ হতে যাচ্ছে আমাদের এতদিনের সম্পর্ক? না, আর ভাবতে পারছি না। যেটা করছি সেটা কি ঠিক করছি? পরক্ষণে মনে হলো ঠিকই তো করছি। নীলার মতো একটা খারাপ নষ্টা মেয়ের সাথে সংসার করার তো কোনো প্রশ্নই ওঠে না। যে কিনা বিবাহিত হয়েও, অন্যের বউ হয়েও বাইরের একটা নোংরা ছেলের সাথে নোংরামি করে যাচ্ছে অনায়াসে। যে কিনা নীলার এক্স বব। নীলার প্রতি আমার মনে যেন পৃথিবীর সব রাগ আর ঘৃণা জড়ো হলো। ও কি আমার কাছে সুখী ছিল না? আমি তো যতটুকু পারতাম নীলাকে সময় দিতাম। অফিসের এমডি হওয়া সত্ত্বেও অফিসের কাজ রেখে কাজের ফাঁকে নীলাকে সময় দিতাম। কিন্তু নীলা এই প্রতিদান দিল তার। নীলা তো বলতে পারতো ও আমার কাছে সুখী না, তাহলে ওকে অনেক আগেই মুক্তি দিয়ে দিতাম। বাবুটাকে দেখারও আশা থাকতো না তখন। কিন্তু নীলা অনায়াসে ওর এক্সের সাথে সময় কাটাতে শুরু করলো। ধ্যান ভাঙতেই ডিভোর্স লেটারটার দিকে তাকালাম। অনেকটাই ভিজে গেছে চোখের পানিতে। না, নীলাকে আমি মুক্তি দিবই, সেটা আমার দেওয়ার সাধ্য না থাকলেও। একটা কলম হাতে নিলাম। কাপা কাপা হাতে ডিভোর্স লেটারে সই করে নিলাম। শেষে এটাই মুক্তি দিবে নীলাকে। এখন থেকে আমি আর নীলা আলাদা, দুজন দুদিকে। চোখের পানি মুছে নিলাম। ডিভোর্স লেটারটা ভিজে যাচ্ছিল। রুম থেকে বেরিয়ে একজনের সাহায্য নিয়ে লেটারটা পৌঁছে দিলাম নীলার বাসায়, নীলার কাছে, মুক্ত করে নীলাকে।